ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। নানা সমালোচনার সঙ্গী করে গতকাল সোমবার শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। যে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকটি বিভাগে নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট দেওয়ার সুযোগ ছিল 156 জনের। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে এই 156 জনের মধ্যে ভোট দিয়েছেন 115 জন। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর সভাপতি পদে বুলবুলের জয় অনেকটা নিশ্চিতই ছিল। তাই ফাঁকা মাঠে গোল দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক দায়িত্ব বুঝে নিয়ে এবার নিজেই সাজিয়েছেন বিসিবি। এরই মধ্যে ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় তিনি একাই 3টি গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এবার নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ, নানা রকম অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সরে দাঁড়ান মোট 21 প্রার্থী। নির্বাচনের আগেই পরিচালক পদ পাওয়া নিশ্চিত হয়ে যায় 9 জনের। নির্বাচনের পরিবেশ দেখে আরও অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে চাপ সৃষ্টি করে ভোটে রাখা হয়েছে অভিযোগ করে একসময়ের তারকা ক্রিকেটার তামিম ইকবাল বলেছেন, এবারের ফিক্সিং বা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্রিকেট হেরে গিয়েছে। বিসিবি নির্বাচনে বর্তমান সরকার ও ক্রীড়া উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন অভিযোগ করে অন্য প্রার্থীরাও বলছেন, ফ্যাসিস্ট হাসিনার রাতের ভোটকেও হার মানিয়েছে এবারের বিসিবি নির্বাচন। আসলে কেমন হলো বিসিবি নির্বাচন? কেন এটি বিতর্ক মুক্ত করা গেল না? কারা আছে এর অন্তরালে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আজাদ মজুমদার, আছেন কাঁঠালবাগান গ্রিন ক্লাবের কাউন্সিলর অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ এবং আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা মামুন। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু। আপনাদের চারজনকে আমি আজকে রাজকাহনে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই ইফতেখার রহমান মিঠু আপনাকে দিয়ে। নানা সমালোচনা বিতর্কের পর এবার শেষ হলো বিসিবি নির্বাচন। আপনার কাউন্সিলরশিপ নিয়েও আসলে বেশ ধোঁয়াশা ছিল, আপনি নির্বাচিত হলেন। আপনার কাছে জানতে চাই আসলে কেমন হলো এবারের নির্বাচন? কেন বিতর্কমুক্ত করা গেল না? কেনই বা বলা হচ্ছে আওয়ামী সরকারের রাতের ভোটকেও এবারের নির্বাচন হার মানিয়েছে? কতটা গ্রহণযোগ্যতা আছে আপনি মনে করছেন? আমি তো অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু ধরেন আমার সাইডটা যদি দেখেন তাহলে এই 15টা ক্লাব নিয়ে যে কোয়েশ্চেন ছিল সেটা কিন্তু আমরা প্রথম পর্যায়ে ক্রিকেট বোর্ড মিটিংয়ে এটাকে পাশ করে দেওয়া হয়েছিল, বিকজ এটা অ্যাজ পার কনস্টিটিউশন এই ক্লাবগুলিকে বাদ দেওয়ার কোনো এখতিয়ার বা নিয়ম ছিল না। পরবর্তীতে যখন আমরা সবাই কাউন্সিলর হওয়ার পরে আমাদের কাউন্সিলরশিপ দিল, কিন্তু যখন আমরা ঘটনাচক্রে আমরা মানে বিসিবি ইলেকশনে দাঁড়ানোর জন্য নমিনেশন সাবমিট করলাম, তখনই প্রথম আসলো যে আমাদের কাউন্সিলরশিপেরই মানে এদের 5 জনকেই বাদ দেওয়া হলো। তারপরে একটা হিয়ারিং হলো আমাদের সবাই। সেই হিয়ারিংয়ে খুব মানে আমাদের লিগ্যাল টিম, তারপরে ইলেকশন কমিশনার সবাই যখন ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং হলো, তখন এইগুলিকে আবার রিইনস্টেট করা হলো। আমরা তখন ইলেকশনের জন্য শুরু হলাম, মানে চালু করলাম যে সবার কাছে যাওয়া, সবার কাছে অ্যাপ্রোচ করাতে। এর মধ্যে আপনি তো জানেন যে ফারুক আহমেদ আপনার হাইকোর্টে গিয়ে এটার উপর স্টে আনলো। তখন আমরা হলো কি আমরা আবার সিচুয়েশন হলো যে আবার আমরা এটার বাইরে চলে গেলাম, মানে এই 15টা ক্লাব। ওই 15 ক্লাব যখন 2 জন আমরা লিস্টের বাইরে যখন গেলাম, তখন 28 জন, সম্ভবত 28 জন প্রার্থী ছিল, আমরা তো বাদই হয়ে গেলাম। সো লাকিলি আমরা যখন সুপ্রিম কোর্টে, যেটা আপনাকে বলে অবকাশন যাপন ইয়েতে, তাদের কাছে যখন গেলাম, সেই জাজ এটাকে আবার নাল অ্যান্ড হোয়াইট করে দিয়ে বলল যে না, উই আর লিগালি এন্টাইটেলড টু পার্টিসিপেট, যেটা ছিল আপনার পরশুদিন রাত্রে দুপুর 2টার সময়। সো আমি তখন 2টার সময় যখন আপনার খবরটা পেলাম, বাই দ্য টাইম ডকুমেন্টটা পেলাম
ইলেকশন কমিশন তখন আমাকে ব্যালট পেপারে ইনভলভ করলো, তখন 4-5 ঘন্টা যখন পেয়েছি, সেই 4-5 ঘন্টায় আমি স্পেশালি, বিকজ অন্যরা তো উইথড্র করে গেছিলো, আমি তখন ওই 4-5 ঘন্টায় যা ভোট পেয়েছি, আপনারা জানেন প্রায় 34টা ভোট পেয়ে আমি ইলেক্টেড হয়েছি। সো ফ্রম মাই সাইড ইট ওয়াজ আ রোলার কোস্টার জার্নি, বাট আল্লাহর রহমতে লাস্টে বার হয়ে এসেছি। ইফতেখার রহমান মিঠু, আরেকটি বিষয় আপনার কাছে আসলে জানতে চাই, আজকে তো আসলে দায়িত্ব বন্টন হয়েছে, যারা নতুন এসেছেন, যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা আসলে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে আপনি মনে করছেন? এইটা দেখেন, আমরাও তো এক সময় ইয়াং ছিলাম, ধরেন আমি এটা সেকেন্ড টেনিওরে আছি, কিন্তু ক্রিকেটের সাথে সবাই যে আপনাদের এখানে যারা আছে তারা আমাকে প্রায় 30 থেকে 40 বছর জানে যে ক্রিকেট খেলার রিটায়ার করার পরেই আমি ক্রিকেটের সাথে জড়িত ছিলাম। সো এখন দেখেন, দিস ইজ আ জার্নি। সো আমার মতে দিস ইজ নট আ রকেট সায়েন্স, দিস ইজ আ জার্নি, অ্যান্ড এটা আলটিমেটলি আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, ভুলভ্রান্তি হবে, কিন্তু আনটিল রেজাল্ট আসুক, যে রেজাল্ট আসবে মানে আপনার নেক্সট 2 বছর গেলে তখন আপনি বুঝতে পারবেন, তখন কাউকে আপনি বলতে পারবেন যে এ ফেলিয়ার না এ সাকসেসফুল। তার আগে তো বলা ডিফিকাল্ট কথা না। আমরাও মিস্টেক করেছি, আমরাও এগিয়ে গেছি, তো এখন যেহেতু আমরা একসঙ্গে আছি, সবাই মিলে কাজ করলে এগিয়ে যাবো। অ্যান্ড স্পেশালি এই টিমে দেখবেন যে আমাদের কিছু ফর্মার ক্রিকেটার আছে, যেটা ইজ গুড সাইন। খালিদ মাসুদ পাইলট, রাজ্জাক, ফারুক আহমেদ, আপনার আমিনুল ইসলাম বুলবুল, আমি নিজেও ক্রিকেটার ছিলাম। তারপরে আমাদের ফাহিম ভাই, হি ওয়াজ আ কোচ। তারপরে আপনার যেখানে সানিয়ান বলেন, ইশতিয়াক, এরা আবার রংপুর রাইডার্সের মতো টিম চালিয়েছে। সো ইট ইজ প্লাস আপনার যে আরেকটা অর্গানাইজার আছে আমাদের, তার নাম বাশার শিপলু, ও হচ্ছে প্রাইম ধলেশ্বরের অর্গানাইজার, ওনার। সো অ্যাকচুয়ালি ইটস এ মিক্সড 8-9 জন আছে এক্সপিরিয়েন্স, বাকিরা হয়তো নতুন, বাট আই থিঙ্ক তারা এক্সপিরিয়েন্স গেইন করে যাবে। জি, ধন্যবাদ আপনাকে ইফতেখার রহমান মিঠু আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকার জন্য। এবারে মোস্তফা মামুন, আপনার কাছে যেতে চাই। আপনি তো আসলে নাজমুল হোসেন পাপন সাহেবের সময়ে সেই আমলে প্রচুর দেখেছেন বিসিবি নির্বাচন। এখন তো দেশ রিফর্ম হয়েছে, সংস্কার হয়েছে, নতুন দেশ আমরা দেখতে পাচ্ছি। তার মানে আসলে এখন তো সব কিছু ভালো হওয়ার কথা, যেহেতু পতিত সরকার আমাদের জুলুম করেছে, সেটাই আসলে বলা হয়েছিল 5ই আগস্টের আগে, সেই কারণে এখন নতুন দেশ আমরা দেখতে পেয়েছি। আপনার কি মনে হয় বিসিবি নির্বাচনে কি সেই নতুন দেশের চিত্র আপনি দেখতে পেয়েছেন, নাকি এখানেও একপেশি নির্বাচন দেখলেন? আমার মনে হয় যে আমরা আসলে নানান ক্ষেত্রে যে নাজমুল হোসেন পাপনেরকে বা তার সময়টাকে আসলে আমরা ফিরিয়ে আনছি, কোথাও যৌক্তিক প্রমাণ করছি। এটা মানে তার সময়ের নির্বাচন অত্যন্ত আপত্তিকর, পাতান্ন, এবং এটা আসলে ওয়ান সাইডেড অ্যাফেয়ার ছিল। কিন্তু সেই ওয়ান সাইডেড অ্যাফেয়ারগুলো আমরা এই সময় কী ভেবেছিলাম, যে আমার যে পার্সোনালি মনে হচ্ছিল যে রাজনৈতিক সরকারের আমল, কোনো একটা রাজনৈতিক সরকার তো আসবে নিশ্চয়ই, আসার পর নির্বাচন তো একপাক্ষিক হবে, আমরা জানি যে যত বড় বড় কথা বলুক তাই হবে, অ্যাটলিস্ট ইন্টারিম সরকারের সময়টা ইলেকশন হবে। যেমন আমাদের ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছিল 2007-এ, আবার 8-এ বোধ হয় না, সালাউদ্দিন ভাই ইলেক্টেড হলো। দ্যাট ওয়াজ ভেরি কম্পিটিটিভ ইলেকশন। সালাউদ্দিন ভাই এবং আমিন আহমেদ চৌধুরী, বাদলদা, ইলেকশনের মতো ইলেকশন ছিল। তো আমি আশা করেছিলাম এরকম একটা ইলেকশন, কিন্তু আনফর্চুনেটলি মানে সত্যি বলে যে আসলে কী হয়েছে আমার কাছে খুব পরিষ্কার না, আসলে আমার ধারণা কারো কাছেই পরিষ্কার না। ইভেন এই যে আমি আমার বড় ভাই ইমরোজ ভাইয়ের একটা ভিডিও সাক্ষাৎকার দেখছিলাম, উনি ওই রাতের কোথায় যেন ভোট নেওয়া হয়েছিল বলে, রাতের বেলা কোন হোটেলে, শেরাটনে বোধ হয়। তো যাই হোক, ওইটা থেকে বেরিয়ে এসে উনি যা বলছিলেন প্রায় আধা ঘন্টার, কিন্তু আমি আধা ঘন্টাই শুনলাম, শুনে আমি বুঝতে পারলাম না যে কী হলো। এবং আমার মনে হয় যে ইমরোজ ভাইয়ের কাছে পরিষ্কার না, উনি ভোট দিয়েছেন, তারপরে মনে হয়েছে ওনার এখান থেকে উইথড্র করা হচ্ছে, এরকম না ইমরোজ ভাই বিষয়টা এরকম। তো একজন প্রার্থীর যদি অবস্থায়, এই যে দেখেন কি আনফর্চুনেট, এই যে কী যেন আমাদের মিঠু ভাই 30-40 বছর ক্রিকেটে জড়িত, এই আজকে উনি কথা বলছেন, উনি বিতর্ক কোনো কিছু মধ্যে নাই। উনার এই বক্তব্য আমি শুনেছি যখন 15টা বাতিল করেছিল, কী কথা বলেছিল যে এই ধরনের। তো এইটা হচ্ছে সমস্যা যে আমরা সবাই জিততে চাই, যে কোনো মূল্যে জিততে চাই, এবং আমার জেতার জন্য আইন কানুন কোনো কিছুর কোনো দরকার নেই। সেটা তখন হয়তো, এখন হইলো, এখন কোনো ক্ষেত্রে ব্যাপকভাবে হলো। আমার কথা হচ্ছে ক্রীড়া উপদেষ্টা, সে ক্রীড়াঙ্গনের অভিযোগ, উনার ক্রিকেট বোর্ডে এমন কি, মানে আমি জানি না, আমি তো অনেক ক্রীড়া দেখলাম, আমি খোকাবের সময় থেকে দেখতেছি, 30-35 বছর খোকার সময় থেকে, ইলেকশন তো মানে কাদের সময় থেকে শুরু হলো, যে ঠিক আছে উনি থাকবে, কিন্তু ক্রিকেট বোর্ডের নির্বাচনে এত ইনভলভমেন্ট, এটা। তারপরে দেখেন শুধু এটা না, অনেকগুলো ফ্লজের জায়গা আছে। ফ্লজের জায়গা কি, প্রথম দেখেন যে একজন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন ফারুক ভাই,
উনি ফেলার হিসাবে বা উনি পারছেন না বলে সরাসরি ঘোষণা। কেন 4 মাসের মধ্যে কীভাবে প্রমাণিত হলো যে পারছেন না, এটাও আমরা বুঝলাম না। এমন বাংলাদেশ যে অন্য সময় যেমন বিরাট হাতিগুড়ার মারতো, আর এখন যে মানে তেলাপোকা মারতে পারছিল না, বিষয়টা এরকম না। পারফরমেন্স ঘুরে ফিরে বাংলাদেশের এরকমই, ওনাকে বাদ দিয়ে দেওয়া হলো। ওনার বিরুদ্ধে অনাস্থা, ওনার এই যে কলিগ টলে 4-5 মাসের মধ্যে আবার দেখে উনি ফিরে আসছেন সহসভাপতি হিসাবে। তার মানে আমি যাকে বলছি পারে না, তিনি সহসভাপতি ফিরে আসলেন, উনি কিন্তু আবার মামলা করলেন। এই মামলা রিটটা ফারুক ভাই করেছিলেন, তাই না? তার মানে পুরো জিনিসটা চিন্তা করেন, এর মধ্যে কতগুলো লেয়ার আছে। এই লেয়ারগুলো আসলে ভাবলে বিস্ময়কর লাগে। এর মধ্যে আরেকটা ফ্লজ আছে, আমি মনে করি এটা মানে এই ইলেকশনের এই প্রক্রিয়ার বাইরে গিয়ে আমি বলি, যেমন এই কী বলে মিঠু ভাই বলছিলেন যে অমুক ক্রিকেটার আছে, তমুক ক্রিকেটার আছে, 3 জন অধিনায়ক। দেখেন এই বাংলাদেশের 3 অধিনায়ক দিয়ে অনেক কিছু জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে। যেমন পাপন ভাই যখন প্রথমবার নির্বাচিত হন, সাবির ভাইয়ের সঙ্গে ইলেকশন করলেন, সাবির হোসেন চৌধুরীর সঙ্গে, এবং ডেফিনেটলি সাবির হোসেন চৌধুরী বাই ফার দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং শুধু তাই না, আমি মনে করি যে কোনো রকম ফেডারেশনেই আসলে এরকম সাফল্য কেউ দেখাতে পারেননি। উনি নির্বাচিত হইতে চাইলেন, উনার এগেনস্টে বাংলাদেশের ক্রিকেটাররা দাঁড়িয়ে গেল, 3 জন ক্যাপ্টেন। এবং আমি তখন লিখেছি যে এটা আমাদের জন্য কি দুর্ভাগ্য যে আমাদের ক্যাপ্টেনরা দাঁড়িয়ে গেছে। ক্যাপ্টেনরা ছিল কিন্তু আসলে রাজবুল হাসান পাপনের শিল্ড। এখনও 3 জন ক্যাপ্টেন কিন্তু, তাই না? 3 জন ক্যাপ্টেনই তো, তারাও শিল্ড, তারাও এই সময় শিল্ড। এবং কেন আপনি আমরা বলেন, বুলবুল এসে বললো যে আমি T20 খেলবো, তাই না? কেন তার মনে তখন আমরা তখন জানতাম যে T20 খেলবেন, উনি হইতে চাইবে বোর্ড প্রেসিডেন্ট, তাই হলো। তার মানে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এবং দৃষ্টিভঙ্গিগত প্রবলেম কি, এটা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনের মধ্যে একটা সংকট, যে আমরা মনে করি এই পপুলিজম। এবং এটা এই সময় আরও হয়েছে যে আমাদের ক্রীড়া উপদেষ্টা তরুণ হয়তো উনি হয়তো ওই ফেসবুক স্ট্যাটাস দেওয়া বা ওইভাবেই দেখেন, বিষয়টা আসলে এরকম না। ক্রীড়া উপদেষ্টার কিছু বক্তব্য ঘিরেও আমার কিছু জানার আছে, সেই বিষয়ে আমি আসবো। আমি এই পয়েন্টটা শেষ করে ফেলি। এখানে প্রবলেমটা হচ্ছে যে ভাই আপনার ক্রিকেটারদের কী হবে? ক্রিকেটারদের কাজ ক্রিকেট বোর্ড না হইলে ভালো, কিন্তু ক্রিকেট বোর্ড হচ্ছে সংগঠকদের, অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। আমরা এটাকে বানায় ফেলতে যে আমাদের এক্সপ্লেয়ার আছে এখানে ইয়ে করবো, ইটস নট দ্য কেস। পৃথিবীতে খেলা কোনো এক্সপ্লেয়ার বদলায় নাই। ক্রিকেট বদলাইছে জগমোহন ডালমিয়া, ফুটবল বদলাইছে হেভেল্যান্ড, মানে এরকম। আবার মিশেল প্লাতিনি সুপার ফ্লপ, আবার অনেকে দেখেন, আবার অনেকে মজা দেখেন, আবার অনেকে কিন্তু ভালো প্লেয়ার হইতে পারে, কিন্তু ইটস নট নেসেসারি যে তাকে প্লেয়ার হইতে হবে। আমরা একটা অদ্ভুত ধারণা যে প্লেয়ার হইতে হবে। এবং ক্রিকেট আরেকটা জিনিস আমি দেখতে পাই, যিনি ক্রিকেটের জন্য কী করেছেন, কতদিন ক্রিকেট খেলেছেন, ভাই এগুলো কিচ্ছু না। ক্রিকেটের এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট জব। আপনার এই পরিপ্রেক্ষিতে এই প্রসঙ্গ ধরেই যদি আমি মেজর ইমরোজ আহমেদ আপনার কাছে যাই, যে আসলে কেন এত কাদা ছোড়াছুড়ি, কি বধূ আছে এই বিসিবি নির্বাচনে, আপনি সেই বিষয়টি বলবেন। আর একটু জানতে চাই, শেষ মুহূর্তে এসে আপনি মনোনয়ন প্রত্যাহার করেছেন, কানাঘেঁষা আছে যে রাতের বেলায় ব্যালটের ভোটিং হয়েছে একটি 5 তারকা হোটেলে, আপনিও সেখানে উপস্থিত ছিলেন। ওখানে গিয়ে ভোট দেওয়ার পর আপনি বুঝেছেন আপনি জিতবেন না, তখন আপনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এটা কি সত্যি? একটি স্বনামধন্য পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। একটা কথা সত্যি না, সেটা হচ্ছে যে আমি জিতবো না সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? নোবডি নোজ হাউ মেনি ভোটস ওয়্যার কাস্টেড। পত্রিকাতে উল্লেখ না, পত্রিকাতে উল্লেখ অনেকে, আমি কথাটি আপনার কাছে জানতে চাচ্ছি এটা সত্যি কিনা। না, মানে যে কোনো সময় ইটস ভেরি ইজি টু অ্যাসাসিনেট সামবডিজ ক্যারেক্টার। দ্যাটস এ ভেরি আনফর্চুনেট সিচুয়েশন ফর আস। আমাদেরকে চিন্তা করতে হবে, আমি তো নিউট্রাল ক্যান্ডিডেট ছিলাম, আই ওয়াজ নট উইথ এনিবডি, কোনো পার্টির সাথে ছিলাম না, না তামিম না এই সাইডে যারা এখন আছেন তাদের সাথে। আমি নিউট্রাল ক্যান্ডিডেট ছিলাম, নিউট্রালি আমরা কাজ করছি। আমার যে প্রপোজার অ্যান্ড সেকেন্ডার দেভার ইন দি ওই একই জায়গায় ছিলেন যেখানে ছিলেন। তো আমরা 3:30টার সময় ওই দিন স্টেডিয়ামে যাওয়া হয়েছিল, যারা যারা ক্যান্ডিডেট 16 জন সবাই গেছে। সাংবাদিকরা হয়তো বা কথা বলবেন, তাদের সাথে কথা বলেছি, বলার পরে তারপরে আবার সন্ধ্যার সময় সবাই এখানে গেছে। আই অলসো ওয়েন্ট, বাট ফ্লসটা কোথায় হয়েছে? ফ্লসটা হয়েছে যে আপনি আমাকে ব্যালটিং দিয়েছেন। ব্যালটিং কেন যেদিনই আপনি দিবেন সেদিন থেকে আমি ব্যালট করতে পারবো? দ্যাট শুড নট হ্যাভ বিন ডান বাই দি ইলেকশন কমিশন। আপনি যেদিন সকাল ইলেকশন করবেন সেদিন থেকে আপনি টাইম দিবেন যে এখন থেকে এতটার মধ্যে আপনি ব্যালট করবেন। আপনাকে তো কোনো একটা জায়গায় রেগুলেটেড করতে হবে ভোটিংটাকে। আপনি ইউ কেপ্ট ইট ওপেন এবং সবাইকে দিয়েছেন, আমিও পেয়েছি, বিকজ আই ওয়াজ সাপোজ টু বি আউটসাইড, আমি বাইরে থাকার কথা, আমাকেও দিয়েছেন তারা, এবং আমি ওই কারণে পেয়েছি। একই সাথে যখন আমরা ওইখানে গেলাম, যাওয়ার পরে যেভাবে ভোটগুলোকে নেওয়া হয়েছে, আমি জানি না কোনো দৃষ্টিকোণ থেকে কি এটাকে বলা হবে কি না এটা সঠিক হয়েছে, আমি বলবো না। আমি তো ভোট দিয়েছি, আমি তো আমার মোবাইল থেকেই ভোট দিয়েছি, বাট আই স দি অ্যারেঞ্জমেন্ট হোয়াট ওয়াজ ডান। তো হাউ পিপুল সেইজ যে উনি হেরে যাচ্ছেন, এই কারণে বক্তব্য তো এগুলা মানে আনজাস্টিফাইড ওয়েতে কোনো কিছু জাস্টিফাই করে দেন। ওপেনার তামিম ইকবালও একটি অভিযোগ করেছেন ফিক্সিং বা পাতানো নির্বাচন হয়েছে। তামিমের নির্বাচন কি আসলে পাতানো, আপনার কি মনে হয়? আমি পাতানো বলছি না ওইভাবে। আমি দেখেন, ইলেকশনটা হতে হবে নিরপেক্ষ। জি, আপনি আসেন, আমি আসি, আজাদ আসুক, যেই আসুক, আমার কোনো সমস্যা নাই। বিকজ ইলেকশন তো ক্যাম্পেইন করবেন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবেন, তারপরে আসবেন।
যেটা মামুন বলছিল যে প্লেয়ারই হতে হবে, অর্গানাইজারই হতে হবে না, তেমনটা না। আমার কথা হচ্ছে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে যদি আনেন, সম্ভবত বোর্ড উইল গেট এ মোমেন্টাম। কারণ আমরা তো গত 16টা বছর ধরে আমরা দেখেছি যে জিনিসগুলো ডিড নট গো অ্যাজ পার, সবাই যেভাবে চাচ্ছে সেভাবে যাচ্ছে না, এবং ওইখানে অনেক রকমের বিতর্ক ছিল। তাহলে এখন এই বিতর্কটা কেন হলো? এই বিতর্কটা হওয়ার কারণ হচ্ছে আমরা উই ডিভাইডেড, আমরা দুই সাইডে। আমিনুল ইসলাম বুলবুলকেও আমাকে আনতে হচ্ছে, ওনাকে আমি এনএসসির নমিনেশন থেকে সরিয়ে আমি ঢাকাতে নিয়ে আসলাম, ঢাকার থেকে 2 জনকে বাদ দিয়ে দিলাম, আশরাফুলকে এবং জেসি আমাদের আরেকজনকে বাদ দিয়ে তাদেরকে আনলাম, নিশ্চিত করলাম যে ডিসি সাহেব ওনাকে দেন এবং এইখান থেকে উনি আসবেন, আসুক। আমিনুল বুলবুল তো সে ওইখানে তো আছেই, থাকুক, আমার তো কোনো সমস্যা নাই। এরপরে আপনি ফারুক আহমেদকে আনলেন, আনার পরে এখন বাদ কোথায় বাঁধলো ফারুক আহমেদের আসার পরে ফারুক আহমেদের সাথে কয়জন আসলে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য যে কটা ভোট লাগবে সেটা নিশ্চিত করবেন কিভাবে? তখন ফারুক আহমেদের সাথে দেখা গেল 3 জনকে আনতে হবে, তাইলে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার একটা সুযোগ আছে ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে। সেই লিস্টে আবার আমার নামও দেখলাম অনেক পত্রিকায় বলল, অনেক টিভিতে বলল যে মেজর ইমরোজ ইজ কনফার্ম কামিং উইথ ফারুক আহমেদ। আই ডিড নট নো, আই ওয়াজ ইন অস্ট্রেলিয়া, আমি কারোর সাথে কথাও বলি নাই, বাট আই গট দি রিপোর্ট ফ্রম টিভি, আই গট রিপোর্ট ফ্রম পেপার। বাট এই যে কতগুলো আজগুবি গুজব ছড়ানো হয়, এটা কিসের জন্য আমি জানি না, কিন্তু আমি সরল মনে ইলেকশন করতে চাই। গুজব ছড়ানো নিয়ে মেজর ইমরোজ আহমেদ আপনার কাছে আসবো, একটু আজাদ মজুমদার আপনার কাছে যেতে চাই। বিসিবির নির্বাচনে এক উপদেষ্টার নাম এসেছে, যদিও তিনি অভিযোগটি আসলে অস্বীকার করে উনি পাল্টা অভিযোগ করেছেন। বিষয়টি আপনারা আসলে কিভাবে দেখছেন? কোন উপদেষ্টার নাম? ক্রীড়া উপদেষ্টার নাম এসেছে। তো খুব স্বাভাবিক, বিসিবি ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। না, ওনার বিষয়ে একটি অভিযোগ এসেছে আর কি, সেটা বলছি। আপনি জবাব দিতে দেন প্লিজ। ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক, বিসিবি তো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বাইরের কোনো অঙ্গন না। তো বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে যদি দেশের ক্রীড়া উপদেষ্টার যদি কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে তো পাল্টা অভিযোগ আসবে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে, দেশের সবচেয়ে সমৃদ্ধ খেলাটা নিয়ে দেশের ক্রীড়া উপদেষ্টা উদাসীন, এটা তো না। এখন আপনি দেখেন, এখানে ওনাকে নাজমুল হাসান পাপনের সাথে একই মানদণ্ডে বিচার করা হচ্ছে। নাজমুল হাসান পাপন তো নিজে বিসিবি সভাপতি থাকাকালীন সময়ে মন্ত্রী হয়েছেন, মন্ত্রী থাকাকালীন একই সাথে বিসিবি সভাপতি ছিলেন। তাহলে ওনার সাথে বিসিবির আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা কীভাবে মেলান? বর্তমান ক্রীড়া উপদেষ্টা উনি যদি চাইতেন, যেহেতু নাজমুল হাসান পাপন একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন যে একই সাথে চাইলে বিসিবি সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী দুইটাই থাকা যায়, তাহলে তো উনি নিজেই বিসিবি সভাপতি হতে চাইতে পারতেন, এবং সেটা ওনার জন্য কৌশলগত দিক থেকে সঠিক হতো। কারণ উনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এবং কয়েকদিন পরেই হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় নির্বাচন দিয়ে চলে যাবেন। কিন্তু বিসিবিতে যদি তিনি নির্বাচিত হন, তাহলে তো উনি 4 বছর বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে দুর্দান্ত পটাবে থাকতে পারতেন। তো উনি তো সেটা করেননি। তো তাহলে উনি যদি সেটা না করে থাকেন, তাহলে ওনাকে কেন নাজমুল হাসান পাপনের সাথে মিলানো হচ্ছে? এটা গেলে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আসছে, অনেকগুলো কথা এখানে আমি শুনলাম। আপনার আগে বলা হয়েছে রাতে ভোট হয়ে গিয়েছে। তো রাতে যখন ভোট হয়, তখন তো জনাব ইফতেখার আহমেদ মিঠু উনি ক্যান্ডিডেটই ছিলেন না। তো উনি তাহলে পরের দিন উনি ক্যান্ডিডেট হলেন, আদালতের রায়ে উনি ক্যান্ডিডেট হলেন, ক্যান্ডিডেট হওয়ার পর উনি পাশও করলেন। তাহলে উনি কীভাবে পাশ করলেন? যেদিন আপনারা যেদিন রাতে ভোট হয়ে গিয়েছে বলছেন, সেদিন একজন ক্যান্ডিডেটই নেই, উনি পরদিন ক্যান্ডিডেট হলেন আদালতের রায়ে, এবং ক্যান্ডিডেট হলেন না শুধু, উনি পাশও করলেন। তাহলে এই রাতের ভোটের এটা তো প্রপাগান্ডা ছাড়া আর কিছু না। এখন আসেন থার্ড পয়েন্টে। আপনি আরেকটা যেটা আপনারা বলেছেন যে ফারুক ভাই কেন ভাইস প্রেসিডেন্ট। তো আমাদের ক্রিকেটে এরকম অনেক দৃষ্টান্ত আছে। ক্রিকেট তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা খেলা, এবং খেলায় যখন আপনি একজন ক্যাপ্টেন থাকেন, পরবর্তীতে তিনি যে ভাইস ক্যাপ্টেন হতে পারেন, এরকম অনেক দৃষ্টান্ত আছে। মাহেলা জয়বর্ধনে দীর্ঘদিন শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিলেন, এবং পরবর্তীতে উনি আপনার ভাইস ক্যাপ্টেন হয়েছেন। বুলবুল ভাই টি-20 খেলবেন বলেছেন, কিন্তু কেউ টি-20 খেললে পরবর্তীতে আর টেস্ট খেলতে চাইতে পারবেন না, এরকম কোনো নিয়ম কিন্তু আমাদের কোথাও নেই। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিসিবি নির্বাচন নিয়ে, নির্বাচনের একদিন আগে 2টো রিট হয়েছে আদালতে। যদি অনিয়ম থাকতো আদালতে, তাহলে তো এই 2টো রিটের কারণে নির্বাচনটা ব্লক করে দিতে পারতো। কারণ নির্বাচন নিয়ে অনেক অভিযোগ এর আগে মিডিয়াতে এসেছে। এই অভিযোগগুলো যদি খণ্ডাতে পারতো, বা এই অভিযোগগুলো যদি আদালতে প্রমাণ করা যেত, তাহলে তো আদালত থেকেই বলে দিতে পারতো যে নির্বাচনে অনিয়ম হচ্ছে, বা এই জিনিসগুলো নিয়ম মতো হচ্ছে না, অতএব নির্বাচন স্থগিত, পরবর্তীতে সব কিছু ঠিকঠাক করে এসে আপনার নির্বাচন হবে। আদালত থেকে নির্বাচন 2টো রিট হয়েছে। 2টো রিট থেকে একটা রিটের ব্যাপারে আদালত একটা সিদ্ধান্ত দিয়েছে, 15টা ক্লাব যাদের অংশগ্রহণ বৈধ ছিল না,
তখন পর্যন্ত তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। কাউন্সিলরশিপ নিয়ে যে কথাগুলো এসেছে এগুলো আদালতে ধোপে টিকেনি। আদালতে যারা এই অভিযোগগুলো করেছে তারা আদালতে প্রমাণ করতে পারেনি। আদালত এ বিষয়ে বলেছে যে এগুলো ঠিক আছে। এবং সেই বিষয়টি তো বললেন আপনি, কিন্তু আমি কিন্তু প্রশ্নটি করেছিলাম ক্রীড়া উপদেষ্টার যে অভিযোগ নিয়ে, সেই অভিযোগটা আসলে কি ছিল আমি আপনাকে বলি স্পষ্টভাবে। সেটা হচ্ছে অভিযোগটা এরকম যে বোর্ড সভাপতি হিসেবে তার ব্যক্তিগত পছন্দ ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, এই কারণেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই অভিযোগটাকে আসলে আপনি কতটা সত্যতা দেখছেন? অভিযোগ, কারণ বিসিবি ক্রীড়া উপদেষ্টার তো বিসিবি নির্বাচনে ভোটই নেই, তো ওনার যদি ভোট না থাকে তাহলে ওনার ব্যক্তিগত পছন্দে কে নির্বাচিত হলেন, অর্থাৎ তার সরাসরি হস্তক্ষেপ নেই, আপনি সেটা বলছেন? আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন বিসিবি পরিচালকদের ভোটে। এখন যদি বলা হয় যে আমিনুল ইসলাম বুলবুল ক্রীড়া উপদেষ্টার পছন্দে নির্বাচিত হয়েছেন, তাহলে বিসিবির পরিচালকদেরকে এক ধরনের ইনসাল্ট করা হয়। কারণ তারা নির্বাচন করেছেন, নির্বাচন করে তারা নির্বাচিত হয়ে এসেছেন, এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করেছেন। এখানে যদি কারো পছন্দ থাকে এবং এক্ষেত্রে যদি কারো রোল ডাইরেক্ট থেকে থাকে, সেটা হচ্ছে বিসিবির নির্বাচিত পরিচালকদের। তাদের পছন্দেই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন। এখানে ক্রীড়া উপদেষ্টা তাকে পছন্দ করেন কি করেন না, এগুলো কমপ্লিটলি ইমেটেরিয়াল। আমি একটুখানি এখানে একটু উত্তর দিতে চাই। আপনি বিফোর ইউ গো টু মামুন, সেটা হচ্ছে প্রথম সংক্ষিপ্ত না, আপনাকে শুনতে হবে না আসলে বিরতি নিয়ে তাহলে ফিরে আপনার না আপনি শুনে নেন। সেটা হচ্ছে যে রাত্রে যেই ভোটটা হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে, রাত্রে কিন্তু ভোট হয়েছে। আমি আপনাকে যেটা বললাম যে আপনি 3 তারিখে রাত্রে কেন ভোট দিলেন, তাইলে আপনি 6 তারিখে আপনি অনলাইনের ভোটটা ওপেন রাখতেন, তাহলে এত কিছু হয়তো বা হতো না। তো 3 তারিখে রাত্রে আপনি ভোট করেছেন, এটা 5 তারিখে ক্যান্সেল করেছেন, করে নতুন একটা শিডিউল দিয়েছেন। আই স্পোক টু দি ইলেকশন কমিশন যে আপনি এই 8 ঘন্টা বাকি, আপনি আরও 2 জন ক্যান্ডিডেটকে দাঁড় করালেন, আর 15 জন আমরা কাউন্সিলর পেলাম। আমি কিভাবে তার কাছে অ্যাপ্রোচ করব যে আমাকে ভোট দেন? আপনি এটা রিশিডিউল করেন, সময় দেন। এবং আপনি আরেকটা জিনিস শুনলে আশ্চর্য হবেন যে এই ভোটার লিস্টের মধ্যে আছে আপনাকে 12 জনকেই ভোট দিতে হবে। 13 জন দিলে আপনি ভ্যালিডেটেড হবে না, 11 জন দিলেও হবে না। তার মানে আমি যদি রাত্রে ভোটে যদি 10টা ভোট পেয়ে যাই, এরপরে আপনি আরও 50টা ভোট আনলে আমার ভোট হবে 60টা, আপনার ভোট কিন্তু 50টাই হবে। ইউ উইল লুজ বিকজ ক্যান্ডিডেট। আলোচনা করব মেজর ইমরোজ আহমেদ। আমি বিরতির পরে আপনার কাছে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। পুরো জিনিসটা নিয়ে কেন একটু ঘোলাটে হয়েছে, ঘোলাটে হওয়ার কারণটা হচ্ছে আপনি ইলেকশন যে দিন থেকে শুরু করেছেন, আপনি সেদিন থেকে যদি ধরেন, আপনি ফার্স্ট থিং হচ্ছে যে ইলেকশনের নির্বাচনের আইন যেটা আছে, নির্বাচনী আইনের কিন্তু বিশদ বর্ণনা আমাদের কনস্টিটিউশনে নাই ক্রিকেট বোর্ডের। তাহলে এই নির্বাচনটা আমরা কিভাবে করেছি? বিকজ জাতীয় ক্রীড়া পরিষদের একটা নির্বাচন আইন আছে, এই নির্বাচন আইনের আন্ডারে আপনি করেছেন, যেখান থেকেই একবার কিন্তু আসলো যে তামিম ইকবাল রানিং প্লেয়ার ক্যানট প্লে, ওইখানে কিন্তু একটা আছে। আবার অবশ্য আমাদের ওইখানেও একটা আছে। এখন ফার্স্ট থিং হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তফসিল যখন ডিক্লেয়ার করলেন, তারপরের থেকে মিনিমাম 21 দিন, ম্যাক্সিমাম 31 দিনের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। আমরা কি 21 দিন পেয়েছিলাম? অঙ্ক করলেই পাবেন যে আমরা পাই নাই, এটা 15 দিনের কম হয়েছিল। তারপরে আপনি 17 তারিখে একবার ফর্ম নিলেন, 19 তারিখে নিলেন, 22 তারিখে নিলেন, তারপরে 23 তারিখে উইথড্রল, তারপরে আপনি আবার ফেরত আসতে পারেন। অনেক কিছু হয়েছে। এই কাজগুলো কি নির্বাচন কমিশনের এখতিয়ারে আছে? আপনি কি মনে করেন নির্বাচন কমিশন জাস্ট ক্যানট প্লে বিকজ তারা নির্বাচন কমিশনার আর নির্বাচন কমিশন বলে? এখানে সবগুলা ক্যান্ডিডেট যারা আছেন তাদের সাথে বসতে হবে ওনারা কোনো কিছু শিফট করলে, বিকজ আপনি তো শিডিউল একবার ডিক্লেয়ার করেছেন। এই শিডিউল চেঞ্জ করতে হলে আপনি নিজের থেকে করতে পারেন না। দ্যাটস হোয়াট আই হ্যাভ সিন ইন অল দি ইলেকশন, এবং দ্যাট ইজ হাউ ইট গোজ। কিন্তু ওনারা ইচ্ছা মতন করেছেন, করতেই পারেন, ওনারা যেহেতু ক্ষমতায় বসেছেন। এখন সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনাকে আমি যেটা বলছিলাম যে আপনি একটা ভোট কিন্তু হয়ে গেছে, 24 জন ভোট দিয়েছে, আমিই দেখেছি। এই 24 জন ভোট দিয়েছে, ডিস্ট্রিক্ট ডিভিশনেরও ভোট অনলাইনে হয়ে গেছে, সেইটা ক্যান্সেল করলেন আপনি। ক্যান্সেল করার পরে নতুন ব্যালট পেপার দিলেন। নতুন ব্যালট পেপার দিয়ে আপনি কাউকে সুযোগ দিলেন না, সময় দিলেন না যে তারা ক্যানভাস করবে বা কী করবে, যোগাযোগ করবে, কিছু না করে পরের দিন ইলেকশন দিলেন। আমি ইলেকশন কমিশনের সাথে কথা বলেছি, আমি বলছি আপনাদের তো সময় দিতে হবে। বলেন আমাদেরকে কোর্ট বলেছে ইলেকশন করতে হবে। আপনাকে কোর্ট বলেছে 15 জনকে ফেরত নিতে হবে, কোর্ট বলে নাই আগামীকাল ইলেকশন করতে হবে। ইলেকশনের শিডিউল চেঞ্জ করা, ইলেকশনের নির্বাচনী আইনে যদি যান, এটা আরও 15 দিন আপনি পিছাতে পারেন, এটা আমি জানি। সো আপনারা এটা করেন না। এখন কেন করেন না আমি বলবো না, কার হস্তক্ষেপে করে নাই বা কিসের জন্য হয় নাই, এটা একটা জিনিস। এবং যেটা বাজারে না, আমি পরে দেখেছি
12 জনের লিস্ট এক জায়গার থেকে এসেছে, এই 12 জনকে দিতে হবে, সেই 12 জন এটা দিতেই পারেন। ধরেন আজাদ মজুমদারের পছন্দ 12 জনে, সে 12 জনের নাম দিতেই পারে, আমি এটা নিয়েও অবজেকশন নাই। কিন্তু যেইভাবে আপনি জিনিসটাকে অর্গানাইজ করেছেন, এটাতে ইট ইজ নট এ ফেয়ার গেম। আপনি মানুষকে তো ফেয়ার একটা গেম দিতে হবে আপনাকে, কারণ আমরা তো সবাই এই নিউট্রাল সরকারের সময় অন্ততপক্ষে এটা ফেয়ার হোক এইটাই চাচ্ছিলাম। ইলেকশনে 18 জন দাঁড়ালে 12 জন যাবে, 6 জন তো বাদ পড়বেই, তার মানে না আমরা সবাই শত্রু। এই প্রসেসটা নিয়ে অনেক কমপ্লেইন, এবং এই প্রসেসটার জন্যই কিন্তু এক পার্টি ইলেকশনই আসে নাই, যে তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। আরো হয়তো এই অভিযোগগুলো নিয়ে আবারও আসবো আপনার কাছে। এবারে মোস্তফা মামুন আপনার কাছে জানতে চাই বিসিবি নির্বাচন ঘিরে আসলে যে তামিম বুলবুল দ্বন্দ্ব আর ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, অনেকে এখানে খুঁজে পাচ্ছেন আসলে যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিএনপির ইশরাক হোসেন দ্বন্দ্বের সমীকরণ, যা এর আগে বেশ কিছু ঘটনায় দেখা গিয়েছে। আপনারও কি তাই মনে হয়? আমরা যদি সার্কামস্ট্যান্সিয়ালি সব মেলাই তাহলে তো সেরকম অনেক মনে করার যথেষ্ট কারণ আছে। তো দেখেন, আমি আগে তো একটা ক্রীড়া উপদেষ্টার কথা বললাম, এখন একই সঙ্গে বুলবুলের কথা বললাম, হার্শলি বললাম, এবার তামিমদের কথা বলতে হয়। আপনি মনে করেন যে এটাকে যে পুরোপুরি একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে যাওয়া, তাতে কি তামিমের ভূমিকা নাই? সে যে একসঙ্গে যে প্রেস কনফারেন্স করা, বিএনপির প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করা বা একটা এলিউশন দেওয়া বিএনপির নেতা নিয়ে, এটা তো এই পুরা জিনিসটার মধ্যে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ যেমন একটা একটা মাত্রা তৈরি করেছে, যেমন ক্রীড়া উপদেষ্টা যেমন আলোচনার জন্ম দিয়েছে বিতর্কের জন্য। ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ আছে, বেশ কিছু অভিযোগ আছে এই বিষয়ে। সরাসরি হস্তক্ষেপ মানে কি? হস্তক্ষেপ তো এখন মনে করেন যে হস্তক্ষেপ একদম হাত দিয়ে ধরে এরকম করা, এটা হস্তক্ষেপ না। যখন আপনি পজিশনে থাকবেন, পজিশনে থেকে আপনি পজিশন ধরেন, উনি এই জায়গায় আছে, উনি একজনে যদি বলে বা তার পক্ষে যদি কেউ বলে অমুকের দিকে খেয়াল রাখেন, এটাই হস্তক্ষেপ। যে ক্রীড়া উপদেষ্টা যখন অভিভাবক হিসেবে এটা নির্বাচনে থাকবেন, ঠিক এরকম উনি দূরে থাকবেন ফেয়ারনেসের জন্য। কারণ ক্রিকেট বোর্ডের নিজস্ব কনস্টিটিউশন আছে, নিজস্ব গণতন্ত্র আছে, তারও রোল আছে। এনএসসি থেকে কাউন্সিলর দেয়, এনএসসি থেকে পরিচালক দেয়, সেটা উনি করবেন। এবং সেটা করতে গিয়ে কী হলো, আপনি ভাবতে পারেন যে কালকে একজনকে হয়েছে। আমি তো এখন অবাক যে আমরা যে 25 জন, আমার বন্ধু আজাদ মজুমদার বললো, এই 25 জনই থাকবে কিনা। আজকেও তো শুনবো মুখের বিরুদ্ধে এটা হয়েছে, কালকে একজন বাতিল হয়ে যেতে পারে। কারণ ইলেকশন হওয়ার পরেও তো আসলে কারা পরিচালক এটাও জানতে কিন্তু আমাদের সময় লেগেছে। আজকেও একজন পরিচালক চেঞ্জ হয়েছে। এবং কি অদ্ভুত দেখেন, আমরা যদি এই অংশটুকু বাদ দিই, যে জায়গাটুকু, কারণ হয়েছে কি, আপনি যখন আপনার অন্য কাজে ইনভলভ হয়ে যাবেন, আপনি তখন ওই থেকে আপনারই ভুল হবে। কারণ সবচেয়ে বড় ব্লান্ডারটা তো হলো ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়া পরিষদ, যেটা সরাসরি ক্রীড়া উপদেষ্টার কাজ, সেইখানে পরিচালক যে দুজনের মধ্যে একজনকে দেখা গেল তাদের বিবেচনা অনুযায়ী, তার দোষগুণ আমি জানি না, তাদের বিবেচনা অনুযায়ী যাদেরকে তারা মনে করেন যে অযোগ্য এই মুহূর্তে কোনো পদ নেওয়ার জন্য, তাকে দেওয়া হলো। কেন দেওয়া হলো? এই লোকের ক্রিকেটের সঙ্গে কী সম্পর্ক ছিল? কোনো কারণ নেই, কিন্তু কোনো কারণ নেই, তাকে কেন দেওয়া হলো, তার মানে ওইখানে কী ছিল? সো অনেকগুলো জিনিস আমি বলছি যে যখন আপনি পজিশনে থাকবেন, এবং ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন সবার নিজস্ব গঠনতন্ত্র আছে, সে নিজের মতো নির্বাচিত হবে, কাউন্সিলরশিপ আছে, এখানে এত নাম আসবে কেন? ক্রীড়া উপদেষ্টার নাম আসবে কেন? অতীতে কিন্তু আমরা এইভাবে আমরা দেখি নাই। ফলে এটা একটা পয়েন্ট। আর আরেকটা দেখেন, ওই কয়েকটা জায়গায় আমার বন্ধু আজাদ মজুমদার, আমরা ইউনিভার্সিটির বন্ধু, সেজন্য বলছি যে আজকে অনেক কথা বলছে, মাঝে মধ্যে আমার হাসি পেয়ে যাচ্ছে যে ইফ হি ইজ নট দেয়ার হি উড বি ইভেন মোর ক্রিটিক্যাল দেন আজ, বিকজ আজাদ হ্যাজ দ্যাট ন্যাক। এবং সেরকম আর কি। তো আমি এটা ভালো হয়েছে যে অ্যাটলিস্ট আজাদ এখন সাংবাদিকতায় নাই, একটা অন্য পজিশনে। যেমন বুলবুলের T20 আপত্তি নাই, T20 কেন, উনি 5 দিন খেলুক, 2 দিন টাইমলেস টেস্ট ছিল এক সময়, সেটাও খেলুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দেখেন জিনিসটা হচ্ছে কি, এগুলো হচ্ছে ওইরকম পজিশনে থেকে একটা গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি। তুমি এসে বললেন যে আমি T20 খেলতে এসেছি, আপনার এই প্রসঙ্গে আমরা আসবো। এই একই প্রসঙ্গ নিয়ে আমি আজাদ মজুমদার আপনার কাছে যেতে চাই। আপনার যেই অভিযোগ আমি ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে করছিলাম, সেই অভিযোগটি করেছে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি অভিযোগটি করেছেন বোর্ড সভাপতি হিসেবে তার ব্যক্তিগত পছন্দ বুলবুল। আবার সেই অভিযোগকে অস্বীকার করে আসলে ক্রীড়া উপদেষ্টা বলেছেন তামিম ইকবালের ব্যানার ব্যবহার করে একটি পক্ষ কাজ করছে। আপনার কি মনে হয় কোন পক্ষের কথা বলা হচ্ছে? আমি এটা জানি না, আমি আসলে কোন পক্ষের কথা। আমি মনে করি যে ক্রীড়া উপদেষ্টা আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবক। আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসাবে ক্রীড়াঙ্গনের যে কোনো বিষয় নিয়ে ওনার একটা অ্যাক্টিভ ইন্টারেস্ট থাকতে পারে, এটার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখি না। এবং বিসিবি নিয়েও যদি ওনার অ্যাক্টিভ ইন্টারেস্ট থাকে, আমি এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই এই কারণেই যে তাহলে আমরা ক্রিকেট বোর্ড, সরকারের যে কিছু কিছু ক্ষেত্রে তো সরকারেরও সহযোগিতা প্রয়োজন হয় ক্রিকেট পরিচালনার জন্য, সেক্ষেত্রে সহযোগিতাটার পরিমাণ বাড়তে পারে। তো ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে ইন্টারেস্ট শো করলেই যে এখানে অবৈধ কিছু হবে বা এটা অযাচিত, এরকম বক্তব্য আমি যুক্তিযুক্ত মনে করি না। আমি শুধু মনে করি যে বিসিবি নির্বাচন একটা প্রসেস, এই প্রসেসটাতে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে থাকে, এইটার জন্য আদালত ছিল উপযুক্ত প্ল্যাটফর্ম।
এবং সবারই আদালতে যাওয়ার অধিকার ছিল এবং অনেকে আদালতে গিয়েছেও, এবং আদালতে যাওয়ার পর আদালত থেকে ক্লিয়ার করার পরেই কিন্তু বিসিবির নির্বাচনটা হয়েছে। এখানে যদি সেই ধরনের বড় ধরনের কোনো গলদ এখানে যদি আদালত দেখতো যে মেসিভ কোনো অনিয়ম হয়েছে, তাহলে আদালতের সুযোগ ছিল এটা এই নির্বাচনটা স্থগিত করে দেওয়া যায়। তো আদালত এটা নির্বাচনটা ক্লিয়ার করে দিয়েছে এবং নির্বাচিত বা বিসিবির যারা কাউন্সিলর আছেন তারা এখানে ভোট দিয়েছেন। আপনি নিজেই বলেছেন 193 জন কাউন্সিলরের মধ্যে 156 জন ভোটের উপযুক্ত ছিলেন এবং তাদের 73% ভোট দিয়েছেন। তো যে কোনো নির্বাচনে যদি ভোটার উপস্থিতির হার 73% থাকে, তাহলে এটাকে আমরা মনে করি যে মোটামুটিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন। সো এখানে অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো তো থাকবেই। বিসিবি এখন বাংলাদেশের একটা বড় ক্রীড়া ফেডারেশন, এখানে থাকলে লাইমলাইটে থাকা যায়, অনেকেরই বিসিবির প্রতি আকর্ষণ আছে। জীবনে ধরেন এখনও খেলাধুলাতেই সে সক্রিয়, তাদেরও অনেকে আপনার বিসিবি পরিচালক হওয়ার আগ্রহ দেখিয়েছে। তো এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে মানুষের আগ্রহ থাকবে এবং এই স্বাভাবিক প্রক্রিয়া। আপনি বলছেন সরাসরি হস্তক্ষেপ থাকলেও আসলে না, আমি হস্তক্ষেপের বিষয়টাই দেখি না, আমি এটাকে মনে করি যে এটা ঠিক আছে। আমরা এই বিষয়ে আবারও আসবো, বিরতির পরে আপনার কাছেই ফিরবো আবার। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আবারও বিরতি নিচ্ছি, সাথে আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। বিরতির আগে আজাদ মজুমদার আপনি বলছিলেন একটি বিষয়ে, তার সাথে আমি একটু যুক্ত করতে চাই। ক্রীড়াঙ্গনের বাইরে হঠাৎ করে আসলে দেখা যাচ্ছে যে বাইরে থেকে মনোনয়ন, ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় এটা কি ক্রিকেটের উন্নতির জন্য নাকি ক্ষমতার প্রভাব বাড়ানোর জন্য? কোন বিষয়টিকে আপনি প্রাধান্য দিচ্ছেন? তো আমি মনে করি যে এখানে যে যারা পরিচালক নির্বাচিত হয়েছেন তাদের অধিকাংশেরই ক্রিকেট সংশ্লিষ্টতা আছে। ইফতেখার মিঠু উনি কয়েকজনের নাম বলেছেন, এর বাইরেও আরও কয়েকজন আছেন, যেমন ফাইজুর রহমান মিতু, ওনার নাম বলা হয় নাই। উনি খুবই অভিজ্ঞ একজন সংগঠক। ওনাকে এই প্রজন্মের ক্রিকেট সংগঠকরা হয়তো সেভাবে চেনে না বা আমাদের ক্রীড়াপ্রেমীরা চেনে না, কিন্তু উনি একসময় ক্রিকেটের সাথে অ্যাক্টিভভাবে ইনভলভ ছিলেন। আদনান রহমান দীপন, যার নাম উনি বলেননি, উনিও আপনার একসময় ভালো ক্রিকেট সংগঠক ছিলেন এবং খুব বড় একটা আন্দোলনের সাথে উনি সম্পৃক্ত ছিলেন। আমাদের ঘরোয়া ক্রিকেটে যে পাতানো খেলা হতো, পাতানো এবং তার বিরুদ্ধে ওনার ক্লাব লালমাটিয়া একটা বিপ্লবিক আপনার আন্দোলন করেছেন। না, আমি বলছি ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়া হচ্ছে, আমি সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম। এনএসসি থেকে ব্যবসায়ী মনোনয়ন দেওয়া, ব্যবসায়ীরা তো এই সমাজেরই অংশ। আর আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার যখন খেলাধুলা চালাতে হয়, কিন্তু সমাজের অংশ আপনার মনে হয় না যে ক্রীড়াঙ্গনেও সংশ্লিষ্টতা প্রয়োজন? যেমন আগে হতো, আগে যেমনটা হতো। আপনি একটা দেশের সংসদে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আপনার 80% ছিল ব্যবসায়ী, আর সেখানে বিসিবিতে যদি কয়েকজন ব্যবসায়ী থাকে, এটার পজিটিভ সাইডটা হচ্ছে বিসিবিতেও তো নানা ধরনের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। ক্রিকেটের অনেক লেয়ারে অনেক ধরনের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। তো ব্যবসায়ীদেরকে আনওয়েলকাম করার কিছু নেই। আমরা এটা আপনি সমালোচনা করতে পারেন যে হ্যাঁ, একজনকে পরিচালক মনোনয়ন দিয়ে আপনার একদিনের মধ্যে আপনার তার পরিচালক মনোনয়ন সরিয়ে নেওয়া হয়েছে। এটা আমি মনে করি যে হ্যাঁ, আপনি এক্ষেত্রে আপনি চাইলে সরকারের সমালোচনা করতে পারেন। আমি মনে করি যে হ্যাঁ, এটা সরকারের ভুল হয়েছে, বাট এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইন। আপনার এখানেও সিলভার লাইনটা হচ্ছে যে এই পরিচালকটাকে সরিয়ে নেওয়ার ফলে আমাদের একজন নারী পরিচালক নিয়োগ দেওয়ার পদটাও মুক্ত হয়েছে, যেখানে আগে ক্যান্ডিডেট হিসেবে কোনো নারী পরিচালক ছিল না। যেহেতু সরকারের হাতে সুযোগ আছে 2 জন পরিচালক মনোনয়ন দেওয়ার, এই ভুলটা সংশোধন করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একজন নারী পরিচালক দিবে। আমি মনে করি যে এটা খুবই ইতিবাচক একটা দিক। তো একটা দাগ থেকে যদি ভালো কিছু হয়, তাহলে দাগ কেন নয়? সেটা নিশ্চয়ই। মেজর ইমরোজ আহমেদ, আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাই, আপনি কি কিছু এখানে যুক্ত করতে চান আপনার মত? না, আমি যেটা যুক্ত করতে চাই, দেখুন আমরা কিন্তু একটা জায়গায় ভুল করছি। আমরা কিন্তু উই আর নট টকিং অ্যাবাউট কে আসছেন বোর্ডে, এটা কিন্তু আজকে টপিক না। টপিকটা হচ্ছে ইলেকশনটা কিভাবে হয়েছে, দ্যাটস হোয়াট ইজ দি প্রবলেম। ইলেকশনটা কি সুস্থ হয়েছে কিনা। আপনি যদি বলেন আমার ব্যক্তিগত মতামত, ইট ইজ নট বিং ফুললি সুস্থ হয় নাই, এবং সেটার উপরে যদি অন্য কেউ বলতে চায় বলতে পারেন, এটা তার মতামত। আমি যেহেতু একটা পার্টিসিপেশন ছিলাম, আমি ডাইরেক্টলি সামনের থেকে দেখেছি ইট হ্যাজ নট বিন ডান প্রপারলি। কে আসলেন কে গেলেন, যতদিন ওনারা কাজ না করে প্রমাণ করেন যে ওনারা ফেইলিয়ার, আপনি ইউ শুড নট কল এনি ওয়ান অফ দেম অ্যাজ এ ফেইলিয়ার। দে আর কম্পিটেন্ট। এখন প্রশ্নটা হচ্ছে আমরা প্রত্যেককে ব্যক্তিগতভাবে অনেককেই চিনি। এই পরিচিত হওয়াতে অনেকের ক্রেডেনশিয়াল নিয়ে আমাদের ডাউট আছে যে তারা কি পারবে, কেন তারা এখানে আসলো, হঠাৎ করে কেন আসলো। যারা সংশ্লিষ্ট তাদেরকে কি আমরা আনতে পারতাম না? সমঝোতায় তো অনেকবার বসেছেন। আপনি যে বলছেন, আজাদ খুব টেকনিক্যালি বলেছেন, ইন্টারেস্ট আছে এই আমাদের অ্যাডভাইজারের, ইন্টারফেয়ারেন্স করেন নাই।
বাট আমি হয়তোবা প্রায়োরিটি দিব ইন্টারফেয়ারেন্স, কারণ উনি তো সবসময় যে ওইখানে দাঁড়িয়ে থাকবেন না ইন্টারফেয়ার করার জন্য, বাট ওনার অ্যাসোসিয়েট যারা আছেন যারা তাকে মিসগাইড করে এমন একজনকে নমিনেশন দিলেন এনএসসি থেকে, যাকে রাত্রেবেলায় আবার চেঞ্জ করতে হলো। এটা কি আপনি মনে করেন যে অ্যাডভাইজার নিজে করেছেন? উনি কি এগুলো খুঁজে বেড়ান? দেয়ার আর পিপল ডুইং ইট, এবং তারা কিন্তু অনেক রকম কারণ হিসেবে দেখিয়েছে যে আগে আসলে এত ডিটেইলস জানা যায়নি যে এটা কেন আপনি করবেন? আপনি এত ইন্টারেস্টেড ইন বিসিবি, এত কিছু আপনি করলেন, এত ইন্টারেস্ট নিলেন, আপনি এনএসসি থেকে 2 জন প্রতিনিধি আসবে, এটা আপনি অনেক আগের থেকেই জানতেন। আমি শেষ করে নিই, আজাদ রাখো, তুমি অনেক কথা বলছো। সেটা হচ্ছে যে আপনি তো এই সিলেকশনটা অনেক আগে করতে পারতেন। আজাদ টুক দি ক্রেডিট যে আমরা একজনকে স্মরণপরে নারী প্রতিনিধি এনেছি, এই কথাটা আমরা আগে চিন্তা কেন করলাম না? নারী আমি সেটাই আপনাকে বলছি, এটা আনলাম না কেন? আপনি যাকে এনেছেন অবশ্যই উনি ক্রীড়াঙ্গনে পরিচিত এবং তাকে আমরা সবাই চিনি, আগে আনলাম না কেন? তার মানে হচ্ছে হয়তোবা আজাদ এই সিলেকশনগুলো করে নাই। এরকম যারা করছেন তারাই কিন্তু এই অরাজকতার কারণ, তারা কিন্তু পর্দার আড়ালে থেকে যাচ্ছেন। মুখোশটা কার দেখছি? আমরা সবাই ক্রিটিসাইজ করছি অ্যাডভাইজারের। দোষটা কেন হচ্ছে? বিকজ হি ইজ মেকিং দি কল, এই কারণে। কিন্তু যারা পিছন থেকে কাজগুলো করছেন আমরা কিন্তু অনেকের নাম শুনেছি। আমার হাতে, আমি শেষ করে দিই, আমার হাতে দলিল না, সংক্ষিপ্ত আকারে আমি বলার আগে দেখেন, আপনি যে আজাদ বলেছে 75% ভোট হয়েছে, আমি ভোট দেই নাই, বাট আমার ভোট ইজ কাউন্টেড সো ফার দি ফিগার ইজ কনসার্ন। একটু শেষ করতে হবে আমাকে। 35 জন অনলাইনে ছিল না, 35 জন স্বল্পতার কারণে আমাদের একটু মোস্তফা মামুনের কাছে যেতে হচ্ছে না, আমি আমার এই ফিগারটা বলতেই হবে। 35 জন অনলাইনে ছিল, 7 জন দিয়েছে ফিজিক্যালি। আমি তো 35 জনের একজন, তামিম ইকবাল 35 জনের একজন, তারা তো কেউ দেই নাই। তাই ইলেকশন কমিশন এই কনফিউশন দূর করার জন্য ফার্স্ট কাজ করা উচিত, যারা যারা ভোট দিয়েছেন তাদের লিস্টটা পাবলিশ করেন, সো দ্যাট উই নো কারা কারা ভোট দিয়েছে। আমরা নিশ্চয়ই এই বিষয়ে যুক্ত করবেন আপনি। আমি জানতে চাই, নতুন নেতৃত্বে যদি আগের মতো স্বচ্ছতার ঘাটতি থাকে তাহলে আসলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? আমরা আশা প্রকাশ করছি ঘাটতি নেই, কিন্তু যদি থাকে। না দেখেন, প্রথম কথা হচ্ছে যে একদম সরাসরি ক্রিকেট বোর্ডের মাধ্যমে যারা এসছেন তারা আগে ছিলেন, বা নির্বাচন ছাড়া অ্যাডহক কমিটিও যদি হইতো খুব বেশি পার্থক্য হতো না। আমরা নির্বাচিত কমিটি, অনির্বাচিত কমিটি, জোর করে চাপানো কমিটি, এই সব দেখেছি, খুব বেশি পার্থক্য তৈরি করে না। কারোর মধ্যে ওই ভিশনের নাই। একটা কমিটিরই ছিল সাবের আশরাফুল, এছাড়া কারোর মধ্যে দেখি নাই। আমি বলি কয়েকটা কথা, আমি একটা পয়েন্ট করে শেষ করে, হ্যাঁ খুব সংক্ষিপ্ত। যেমন বিষয়টা কি, আমরা এখানে যে বসছিলাম, আমাদের আসলে এই আলোচনাই করা উচিত ছিল নতুন ক্রিকেট বোর্ড কোথায় যাবে, এই নির্বাচনী আলোচনাই করা উচিত না, কারণ নির্বাচনের প্রসেস। কিন্তু এই সময় যেটা করতে হচ্ছে, এটি হচ্ছে আমাদের জন্য বেদনার বিষয়। এবং আমার বন্ধু আজাদ মজুমদার বলছিলেন যে যৌক্তিকভাবে যে পরিচালকরাই বানিয়েছেন। তো আমার মনে পড়লো 2016 সালে আমি এরকম একটা ইলেকশন শেষে একজন এই কথাই বলছিলেন, পাপনের আমলে। ফলে এরকম বক্তব্যের জন্য ধন্যবাদ। আমরা আরও একদিন আলোচনা করব নিশ্চয়ই। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনের এই পর্যায়ে বিদায় নিচ্ছে। পরবর্তীতে আমরা আবার যুক্ত হব আগামীকাল নতুন রাজকাহন নিয়ে। ধন্যবাদ সবাই।